প্রেম হয় শুধু দেখা ও চোখের ভালো লাগা থেকে। রাগ থেকে প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম হয়, প্রেম হয় অপমান থেকে, এমনকি প্রেম হয় লজ্জা থেকেও। প্রেম আসলে লুকিয়ে আছে মানব সম্প্রদায়ের প্রতিটি ক্রোমোজোমে। একটু সুযোগ পেলেই সে জেগে ওঠে। আসসালামু আলাইকুম, সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে ইবিয়ান গ্রুপের 2 দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠান মালায় সফল ইবিয়ান জুটিদের নিয়ে বিশেষ লাইভ দুজনই ইবিয়ান। সঙ্গে আছি আমি উম্মে হাবিবা, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ। আজ আমাদের সাথে আছেন বিশেষ 4 ইবিয়ান জুটি। চলুন দেরি না করে তাদের সাথে পরিচিত হয়ে নেওয়া যাক। প্রথমেই আছেন মোহাম্মদ হুসাইন সুমন ভাইয়া, ফলিত রসায়ন বিভাগ, 1997-98 শিক্ষাবর্ষ, এবং তার অর্ধাঙ্গিনী মৌসুমী শারমিন আপু, আইন বিভাগ, 2001-2 শিক্ষাবর্ষ। আরো আছেন মোহাম্মদ সামিউল হক খন্দকার ভাই এবং তার অর্ধাঙ্গিনী সোনিয়া আপু, ইংরেজি বিভাগ, 2008-9 শিক্ষাবর্ষ। আমাদের সাথে আরো যুক্ত হবেন জুয়েল রানা হালিম ভাই এবং তার অর্ধাঙ্গিনী হাসনুন নাইম ইভা আপু, বাংলা বিভাগ, 2009-10 শিক্ষাবর্ষ, এবং আসাদুজ্জামান আকাশ ভাই, ব্যবস্থাপনা বিভাগ, 2010-11 শিক্ষাবর্ষ, এবং তার অর্ধাঙ্গিনী জান্নাতুন নাইম মিষ্টি আপু, আইন বিভাগ, 2013-14 শিক্ষাবর্ষ। বাকি দুটি জুটি খুব শীঘ্রই আমাদের সাথে যুক্ত হয়ে যাবে বলে আমরা আশা করছি। প্রথমে চলে যেতে চাই সুমন ভাই এবং মৌসুমী আপুর কাছে। কেমন আছেন আপনারা? হ্যাঁ, আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো হ্যাপি? আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটালেন? আজকে তো জানাই আজকে আমাদের রবিবার, দুজনেরই অফিসিয়াল ডে ছিল। দুজনেই সারাদিন বাইরে কাজ করে এসে ঝটপট তোমাদের জন্য রেডি হয়ে গেলাম। ইনফ্যাক্ট তোমার ভাইয়া পৌঁছেছে প্রায় 9টার সময়। তা আমরাও ভাবছিলাম যে ভয় ছিলাম যে আমরা আবার লেট করে ফেলি কিনা। তো আলহামদুলিল্লাহ আমরা অন টাইমেই চলে আসতে পেরেছি। আর সবাই গ্রুপে যারা আমাদেরকে দেখছে সবাইকে জানাচ্ছি বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে ভালোবাসা দিবসের ভালোবাসা দিয়ে যেন সুন্দর করে আমরা আগামীর পথটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। তো সকল ইবিয়ান জুটি সহ সারা বিশ্বে যত জুটি আছে সবাইকে জানাচ্ছি ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। জি আপু, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপু, চলে যেতে চাচ্ছি আমাদের সেই গল্পে। আমরা জানি আজকে যে 4 জুটি আছে তাদের মধ্যে আপনারা সবচেয়ে প্রবীণ জুটি। তো আমরা সবাই জানি যে সেই সময় ইবির অবস্থা কেমন ছিল। স্পেশালি এই প্রেমের ক্ষেত্রে অবশ্যই অনেক বাধা ছিল। তো সেখান থেকে কিভাবে এই প্রণয় শুরু হয়েছিল? আসলে আমি আমাদের যখন পরিচয়টা হয়েছিল, আমি কিছুটা বলবো কিছুটা সুমন বলবে। সেটা হয়েছিল আমি যখন অ্যাডমিশন টেস্ট দিতে গিয়েছি ইবিতে, সেটা ছিল 31 ডিসেম্বর 2001। সেই সময় আমি আমার 1 জানুয়ারি ছিল আমার ল এর পরীক্ষা। ইনফ্যাক্ট আমি যে সাবজেক্টে পড়েছি সেই সাবজেক্টেরই পরীক্ষা ছিল, অ্যাডমিশন টেস্ট। তো আমাদের তখন যেটা ছিল, আমি জানি না এখন হলে কেমন আছে, তখন আমাদের ফোনে আমাদের ইয়ে ছিল, প্রতিটা হলের প্রভোস্টের রুমের সামনে একটা ফোন দেয়া থাকতো। সেই ফোনটা দিনের বেলা থাকতো প্রভোস্টের রুমে, আর বিকালের দিকে ফোনটা সবার জন্য ওপেন করে দেয়া হতো, সামনের রুমে থাকতো। তো সেখানে এরকম ফোন আসতো, বিভিন্ন ফোন আসতো, হল থেকে ফোন আসতো। তো আমরা যেহেতু নতুন, অনেক রাত্রে আমরা সারা রাতি পড়াশোনা করছি। আমি ছিলাম তখন ফজিলাতুন্নেসা হলের 110 নম্বর রুমে। তো সেখানে আমি রাত্রে অনেক রাত, তখন 2:30 বাজে, তখন ফোনের খুব জোরে জোরে সাউন্ড আসছে। আর যেহেতু 110 নম্বর রুম ফজিলাতুন্নেসার একেবারেই আমাদের নিচে, তো সাউন্ডটা এত জোরে জোরে আসছে, খুব পড়ার পড়তে পারছি না আর কি, পড়া ডিস্টার্ব হচ্ছে। তো দৌড় দিয়ে গিয়ে ফোনটা ধরলাম। ফোন ধরার পরে তখন যথারীতি ছেলেদের হল থেকে ফোন, 31-এ সবাইকে উইশ করছে আর কি। তো ওরকমই একজন ছিল সুমন, যার ফোন এসেছিল। ফোন এসে বলছে যে কি কেমন আছেন। তো সবাই তখন ফেক ইয়েতে কথা বলতো, কারণ আমি তো তখন কিছুই জানি না, সবে মাত্র তখন আমি অ্যাডমিশন টেস্ট দিতে গেছি। তো আমাকে বলছে যে আপনার নাম কি, তখন একটা ভুল নাম আর কি বললাম, ফেক নাম। আপনি কোন রুমে থাকেন, একটা আন্দাজে একটা রুমের নাম, রুম নাম্বার বললাম। তো তারপরে তখন বলছে যে হ্যাপি নিউ ইয়ার, কেমন আছেন না আছেন, এগুলা কথা টথা বলার পরে তা আমি জিজ্ঞেস করছি যে আপনি কোন সাবজেক্টে পড়েন। তো বলছে যে আমি তো অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়ি। তো আমার আপনার রুম নাম্বার বলছে সাদ্দাম হোসেন হল, রুম নাম্বার 225। তো যাই হোক, এইটুকু বলে
ছেড়ে দিলাম, আর কোনো কথা হয়নি। কিছুক্ষণ পর আবার ওই একই ফোন, আমিও বারান্দায় পায়চারি করছি, তো ফোন আসার পরে যখন ফোনটা ধরলাম তখন ফোনে আবৃত্তি শোনাচ্ছে। আবৃত্তি কি, শেষের কবিতার আবৃত্তি শোনালো সুমন। তখন আমাকে শেষের কবিতার কয়েকটা লাইন আবৃত্তি শোনালো। তাই আমি বলছি ঠিক আছে, কালকে যদি আবার যদি আমি কালকে থাকি তাহলে ফোনের কাছে, তাহলে আগামীকালকে রাতে আপনার কথা শুনবো, আপনার কবিতাও শুনবো, আপনার কথাও শুনবো। তো এভাবেই পরের দিন সকালে যে আমি যথারীতি আবার আমার অ্যাডমিশন টেস্ট দিলাম, টেস্ট দিয়ে আবার আছি। পরের দিনকে রাত্রে আমি ভাবতেই পারিনি যে পরের দিনকে রাত্রে আমি ফোন দিয়ে যে 225 সাদ্দাম হোসেন হল সুমন এটা বললে পরে সাথে সাথে যে মামা তাকে ডেকে দেবে, এটা আমি ভাবতে পারিনি। আমি ভেবেছি আমি যেমন ভুল রুম নাম্বার বলেছি, হয়তো বা সেও একইভাবে ভুল রুম নাম্বার বলে থাকতে পারে। তো যা হোক, এভাবে চলে গেল আমার অ্যাডমিশন টেস্ট, ওখানে শেষ হয়ে গেল। আমি চলে আসলাম বাড়িতে। সেটা ছিল জানুয়ারির 1-2। এরপরে আমরা মার্চে আমার যখন রেজাল্ট হলো, রেজাল্টের পরে মার্চ মাসে আমরা আবার গেলাম। তো লয়ে যখন আমি ভর্তি হলাম, ভর্তি হওয়ার ওই সময় কিন্তু জানি না যে এই ব্যক্তির সাথে আমার প্রণয় হবে বা এরকম কিছু, কিন্তু তখন কিছুই ভাবিনি। যাই হোক, এমনি ভাবেই আমাদের সম্পর্কটা শুরু হলো, এভাবেই আমাদের সম্পর্কের শুরুটা। তো বাকিটা সুমন বলবে। বলো। জি ভাইয়া। ধন্যবাদ সবাইকে। আসলে এই কষ্ট করে শোনার জন্য আমাদের কথা। অনেকদিন অতীত হয়ে গেছে, ইউনিভার্সিটি পার করে আসছে, অনেক স্মৃতি এখন হয়ে গেছে। তো খুব ভালো লাগে তারপরে যখন মনে পড়ে ইউনিভার্সিটির ওই দিনগুলোর কথা। তো আসলে আমাদের শুরু হয়েছিল বন্ধুত্ব দিয়ে। একটা আমরা ভেবেছিলাম আমরা আসলে বন্ধুত্ব, তো আলটিমেটলি যখন একজন আরেকজনকে প্রতি বিশ্বস্ততা চলে আসে, আন্তরিকতা চলে আসে, তো এক সময় আমরা দুজনই একই সময় প্রপোজ করি আর কি। তো সেও অ্যাকসেপ্ট করে, আমরাও অ্যাকসেপ্ট করি, এভাবে আসলে আমাদের পথ চলা শুরু হয়। তো সেই থেকে এখনো চলছে এভাবে। আর ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসলে আমাদের দেখা হতো ওই বিকালে সবার ক্লাস সব শেষ করে রেস্ট নিয়ে বিকালের দিকে আমরা হয়তো 1 ঘন্টা থেকে দেখা করতাম। হ্যাঁ, কখনো হয়তো কাজের ফাঁকে বা ক্লাসের ফাঁকে সুযোগ হলে তো ক্যাম্পাসে দেখা হতো। সবচেয়ে খারাপ সময় যেত ওই সময় আর কি, যদি তখন হল অনেকদিনের জন্য বন্ধ থাকতো বা আমরা ছুটিতে চলে যেতাম, তখন যোগাযোগটা আসলে তখন তো এরকম মোবাইলে এত ভালো যোগাযোগ ছিল না, তো তখন কমিউনিকেশনটা একটু কম হতো। তো তখন খুব আসলে ফিল করতাম বেশি, এই হলো ব্যাপার। তো আর ছোটখাটো অনেক অভিজ্ঞতা, অনেক ইয়ে আছে যেটা আসলে বলে শেষ করা যাবে না। জি ভাইয়া। আর যেটা সবচেয়ে ভালো ছিল সুমনের, সেটা হলো যে সুমনের প্রতিদিনই আমার যেন একটা করে চিঠি আনতে হতো। আর সুমন হলো আর্ট খুব ভালো করতে পারতো এবং ওর লেখাটাও মানে লিখতেও খুব সুন্দর। তো প্রতিদিনই আমার জন্য ওরকম সুন্দর লেখা এবং আর্ট করে, এবং প্রত্যেকটাতেই ছিল, প্রতিটা চিঠিতেই ছিল এক পাতাতে আর্ট, এক পাতাতে লেখা। ইনফ্যাক্ট আমাদের বাড়িতে এখনো কিন্তু আমরা প্রায় একটা মানে বস্তা যদি আমরা বলি তাহলে প্রায় 1 বস্তা চিঠি আছে আমাদের। আমরা সেটা রেখে দিয়েছি আমাদের নেক্সট জেনারেশনের জন্য, যে লেখাগুলো আমি মাঝে মাঝে খুলে খুলে দেখি যে লেখাগুলো যেন নষ্ট না হয়ে যায়, সুন্দর করে। আমার ইচ্ছা আছে যে আমাদের এই প্রণয় লিপি গাথা এরকম যদি কখনো হয় তখন আমরা ওরকম ভাবে একটা বইয়ের আকার দেব। তো এই ছিল আমাদের মোটামুটি। হ্যাঁ, চিঠি দিয়ে, কারণ আমাদের তখন তো ফোনের মাত্র যাত্রা শুরু হয়েছে। মোবাইল ফোনের ওভাবে মোবাইল ফোনটা অ্যাভেলেবেল ছিল না। আমাদের ডাকার মাধ্যম ছিল ওই আমাদের যে নাম্বার ছিল 209 মৌসুমী খালা বাইরে আপনার গেস্ট, ওটা খুবই মিস করি। এটা ভীষণ মিস করি, আমাদের ডাকা বা আমাদের রাগারাগি হলে আমাদেরকে খালাদেরকে দিয়ে আমাদের রুমে পাঠানো, কারণ যেহেতু ফোন নাই এখন, তো যেটা হয় যে ফোনেই বলে দেওয়া হয়, ফোনেই খুবই সরি হওয়া সবকিছু। বাট আমরা আবার যখন আমার অনার্সের দিকে 3rd ইয়ারের দিকে আমি যখন, তখন মোটামুটি অ্যাভেলেবেল, সবার হাতে হাতে মোটামুটি ফোন এসে গেল 2003-4 সালের দিক থেকে, তো মোটামুটি ফোন। তারপরে আমাদের অ্যান্টিনা ইউজ করতে হতো, ইবিতে নেটওয়ার্কের অবস্থা ভালো ছিল না, মানে এখন যেমন খুব ওপেন সবকিছু, ওই জিনিসটা ছিল না আর কি। তো এই তো ছিল আমাদের ছোট পরিসরে। আর এবার আমাদের 2001-এ আমাদের শুরু হয়েছিল, 21-এ আমাদের 20 বছর হতে যাচ্ছে। আমাদের 10 ইয়ার্স লাভ, 10 ইয়ার্স আমাদের ম্যারেজ, টোটাল আমাদের
20 ইয়ার্স এবছর 20 years of love journey. অনেক অনেক শুভকামনা আপু, আপনাদের গল্প আসলে সেই গল্পের মতোই যেটা আমরা কল্পনা করি, কিন্তু এটারও বাস্তব রূপ সম্ভব। আমরা আসলে কখনোই ভাবিনি যে এরকম ভাবে এগিয়ে যাবে, এভাবেই যাবে সময়গুলো, এতটা কখনো ভাবিনি। কারণ আমার কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম, তা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার বাবা যেহেতু লয়ার, বাবা বলছে না তোমাকে লয়েই ভর্তি হতে হবে, তো আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে গিয়ে তারপরে আমি ইবিতে লয়ে ভর্তি হয়েছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ল হয়েছিল না, সোশিওলজি হয়েছিল। তো এটা আমি খুবই মানে হয়তো আমার ওখানেই যাওয়ার ইয়ে ছিল, এজন্যই হয়তো আমাদের এভাবেই আমরা কাছাকাছি আসতে পেরেছি। তো বাকিদের কথা শুনি। জি জি জি, বাকি গল্প আমরা শুনবো। আমরা অনেক ইন্সপিরেশন মূলক একটি গল্প শুনলাম, ছবির মতো একটি গল্প। আমরা আরো গল্প শুনবো। এর মাঝে একটি কমেন্ট এসেছিল, হালিম ভাই ইভাফু কই, তাদেরকে জানাতে চাই খুব দ্রুতই তারা আমাদের সাথে জয়েন করবেন ইনশাল্লাহ। এরপর আমরা চলে যেতে চাচ্ছি শাম্য ভাই এবং সোনিয়াপুর কাছে। কেমন আছেন আপনারা? খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আপু, আমিও অনেক ভালো আছি। আপনাদের কাছে প্রথম যে প্রশ্ন, আপনারা তো ব্যাচমেট ছিলেন, সেম সেশন সেম ডিপার্টমেন্ট। হ্যাঁ হ্যাঁ, তাহলে সম্পর্কটা কি বন্ধুত্ব থেকেই শুরু হয়েছিল, নাকি প্রথম দেখাতেই লাভ এট ফার্স্ট সাইট এরকম কিছু? ওরকম কিছু না, আমরা জানতাম আমরা ফ্রেন্ড, কিন্তু ক্যাম্পাস শুধু সবাই জানতো আমাদের রিলেশন আছে। মানে আপনারা জানতেন না আপনাদের রিলেশন আছে, বাট সবাই জানতো। প্রথম দিকে তো আসলে রিলেশন ছিল না, ফ্রেন্ডই ছিলাম। তো সবাই প্রথম থেকেই ভাবতো যে আসলে আমাদের রিলেশন আছে, কারণ সব সময় তো একসাথে, ওই ক্যাফেটেরিয়া থেকে শুরু করে বাস থেকে নামা থেকে শুরু করে সবকিছু একসাথে ছিল। তো এই জন্য আসলে সবাই ওরকমই ভাবতো। নিজেরাও বুঝে উঠতে পারেননি। প্রথম কবে বুঝতে পেরেছিলেন যে এটা শুধু বন্ধুত্ব নয়, এর থেকে বেশি কিছু? আমাদের বলতে গেলে যে 2008-এ আমাদের ভার্সিটি লাইফ শুরু হয়। তো যেহেতু আমরা ক্লাসমেট ছিলাম, সেহেতু ক্লাসেই পরিচয়, এবং ক্লাসের পর দেখা গেল যে এক ঝাঁক বা এক দল আমরা সব মানে ফ্রেন্ড সার্কেল গড়ে ওঠে আর কি ক্লাসে। তো এই ফ্রেন্ডশিপটাই আস্তে আস্তে খুব জোরালো হয় আর কি। তো ব্যাপারটা এরকম না যে ফ্রেন্ডশিপ থেকে আস্তে আস্তে আমরা অন্য কিছু ফিল করছি, এরকমটা না। আমরা বেসিক্যালি প্রথমে এক দল ধরে, গ্রুপ ধরে, এবং আমরা ভার্সিটি শেষও করেছি হচ্ছে যখন আমাদের রিলেশন সম্পর্ক, তখন আমরা গ্রুপ ধরে সব মিলে বসে থেকে একসাথে আড্ডা দিতাম, মজা করতাম, আনন্দ করতাম। তো এভাবে 1 বছর, 2 বছর, 3 বছর, 2008 থেকে প্রায় 9-10 পর্যন্ত, 10-11 সাল পর্যন্ত আমাদের বন্ধুত্বই গেছে, এবং খুবই ভালো বন্ধুত্ব। এবং আমরা ছাড়াও আমাদের আরো কিছু খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল, সবাই আমরা একই রকম, আমরা জানতামও না এবং কখনো চিন্তা করিনি যে এরকম সম্পর্কটা আজকে এখানে এসে ঠেকবে। তো এভাবে গড়াতে গড়াতে হঠাৎ একটা সময়, বলতে গেলে 2011-র দিকে, সম্ভবত 11-র দিকে আমি বা ও দুজনই আমরা ফিল করতে শুরু করি যে হচ্ছে যে আমরা মনে হয়, যেটাকে বলা যায় যে ওই যে একটা কথা আছে না, হিন্দিতে অনেক বলে যে আদত পার গাই আর, যে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, এই অভ্যাস থেকে ছেড়ে আসা, অভ্যাসটা থেকে চলে আসা, এটা মনে হয় কঠিন হবে একটা সময় মনে হলো। তো সেখান থেকেই সম্পর্কটা একটা নতুন রূপ নিল বা নতুন দিকে ধাবিত হলো। কিন্তু আমরা আজও পর্যন্ত চেষ্টা করি যে আমাদের বন্ধুত্বটা যেন কোনোভাবে ক্ষয়ে না যায়, বন্ধুত্বটা যেন কোনোভাবে ফিকে না হয়ে যায়। তুমি বলতে পারো। জি ভাইয়া, বন্ধুত্বের সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক, আর বন্ধুত্ব দিয়ে যে সম্পর্ক শুরু হয় সেটি অবশ্যই অনেক মজবুত হয়। আপুর কাছে প্রশ্ন রাখতে চাই, ভাইয়া তো অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেন, তো প্রথমে ক্রাশ কি ভাইয়ের কবিতার উপর ছিল নাকি ভাইয়ার উপর ছিল? আসলে আমার চেহারার উপর বুঝতে পারছো না? কবিতা আসলে অত বেশি টানতো না আমার, আমি উপন্যাস, গল্প এগুলো পড়তাম। আর ও খুব বলতো যে একটু আবৃত্তির এখানে, মানে জোর করে, এক কথায় জোর করে নিয়ে যেত সবসময়। তো
কবিতা পড়তো, জানতাম, হ্যাঁ সবাই হলো চিনতো যে শাম্মু কবিতা করে, এইভাবে আমি জানতাম যে ও কবিতা পড়ে। তো ওরকম কোনো অ্যাট্রাকশন কবিতা থেকে আসছে এরকম কিছু ছিল না, আসলে দুজনের অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো সেইখান থেকে ওই যেটা বলবো আদাত মানে একটা সময় আসলে বলি সেটা হচ্ছে যে যখন মেয়েদের একটা সময় বিয়ের প্রপোজাল আসে অনেক বেশি, তো ওই সময় যখন চিন্তা করছিলাম যে অন্য কোথাও যেতে হবে বা এরকম একটা ছেদ পড়বে, ওই সময় থেকেই ফিলটা হলো যে আসলে মনে হয় পারবো না, এই শেয়ারিং কেয়ারিং এটা হয়তো ছেড়ে থাকতে পারবো না, এটাই আসলে ব্যাপার। অভ্যাসটা ছিল খুব মজবুত অভ্যাস। যে আমরা আপুদের গল্প শুনলাম, এর মাঝে আমাদের মাঝে যুক্ত হয়েছিলেন আকাশ ভাই এবং মিষ্টি আপু। তারা কি আছেন আমাদের সাথে? আকাশ ভাই এবং মিষ্টি আপু, খুব সম্ভবত তারা কারিগরি ত্রুটির কারণে আবার চলে গেছেন। আমরা চলে যাচ্ছি আবার সুমন ভাই এবং মৌসুমী আপুর কাছে। দর্শক, আমরা দুঃখিত, খুব সম্ভবত আমাদের কারিগরি ত্রুটির কারণে সমস্যা হচ্ছে। আমরা শ্যামা ভাইয়া এবং সোনিয়াপুর কাছে তাদের আর কিছু গল্প শুনি। আপনারা তো ব্যাচমেট, তো আমরা জানি যে ফ্রেন্ড থেকে যে সম্পর্কগুলো হয় এগুলোতে অভিমান অনেক বেশি হয়। আপনাদের ক্ষেত্রে এটা কেমন? অভিমানের ব্যাপারটা কি, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই মনে রাখতে হবে যে সব সম্পর্ককে একভাবে যদি আমরা ইয়ে করে ফেলি, চিন্তা করে ফেলি, তাহলে সেটা ভুল হবে। হ্যাঁ, তো যেই ভুলটা আসলে সবাই করে থাকে, যেমন প্রথমে কিন্তু একটা কথা থাকে যে প্রেম করে বিয়ে, এটা আসলে খুব বেশি টেকে না, খুব বেশি আসলে এটা সুবিধাজনক না, আসলে টেকা টেকি বা কতদিন এটা চললো। যেমন আমাদের অনুষ্ঠানটার নাম হচ্ছে যে সফল ভার্সিটি থেকে শুরু ইবিএফ। এখনো, হ্যাঁ, ইবি থেকে শুরু এখনো সফল। আসলে সফলতা বিফলতা এই বিষয়টাই আসলে আমি বলতে পারবো না, ঠিক সফলতা বা বিফলতা এটা এটা জানি না। আর সফল হওয়াটাও আসলে মূল উদ্দেশ্য না। হ্যাঁ, আমরা আছি একসাথে, কতদিন থাকবো একসাথে সেটা জানি না, বাট থাকতে চাই। এটা এই মুহূর্তে আমাদের চাওয়াটা হলো থাকতে চাই, এইটা হলো বড় কথা আমার মতে। এর ইবিতে শুধু ইবি কেন, যে কোনো জায়গা, বিশেষ করে ভার্সিটি আসলে আহ যে মানুষেরই বলি না কেন, যে ভার্সিটি হোক না কেন, প্রত্যেকটা ভার্সিটি তো একটা মানে মানুষের জীবনের শ্রেষ্ঠ একটা সময়। সে সময় যদি কারো প্রেমের সম্পর্ক তৈরি হয়, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, সেটা আসলে খুবই নস্টালজিক, এবং সে সম্পর্কটা ভোলা বা সে সম্পর্কটা থেকে দূরে থাকা খুবই কঠিন। সফল সম্পর্ক বাদেও ইবির মতো এরকম ভার্সিটিতে অথবা আরো অনেক ভার্সিটিতে অনেক সম্পর্ক ভেঙে গেছে, অনেক সম্পর্ক শেষ পর্যন্ত থাকেনি। তার মানে এই নয় কিন্তু তারা কিন্তু বিফল, তাই নয়, তাদের ওই স্মৃতিটুকুই হয়তো তাদের জীবনের শ্রেষ্ঠ সময়। এটাও মানুষের জীবনে একটা অনেক বড় একটা প্রাপ্তি, আমি এটাকেও ছোট করে দেখি না। আর যখন সমবয়সীদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে একটা বিষয়, সেই ক্ষেত্রে মানে আমি আমি এমনিতেই মানে বিলিভ করি, যেটা পালন করি কিনা বলতে পারছি না, বিলিভ করি যেটা, এটা এই যে আমাদের সোশিয়াল যে নর্মস, যে হাজবেন্ড ওয়াইফ, পুরুষ নারী একটা পার্থক্য থাকতে হবে। হ্যাঁ, নারীরা কিছু ঘরের কাজ করবে, পুরুষেরা বাইরের কাজ করবে। হ্যাঁ, নারীরা কিছু কথা কথা মেনে চলবে পুরুষদের, হাজবেন্ডদের। এটা এটা আসলে বিশ্বাস করি না। কিন্তু আমি তো আসলে এই সমাজে বড় হয়ে উঠেছি, হয়তো অনেক ক্ষেত্রেই এই সমাজেরই পুরুষতান্ত্রিক আচরণটাও করে ফেলি। আমি বলছি না মহামানবের মতো আচরণ করি, বাট যখন সমবয়সী কেউ, তখন আমাদের মাথায় রাখতে হবে যে সমবয়সীদের মধ্যে ঝগড়া বিবাদ কেন বেশি হয়। বেশি হয় এই কারণে, কারণ কারণ সে তো সমবয়সী, সে কেন সব কথা তোমার মেনে নেবে, ঠিক না? যদি একটা ছোট বয়সের হয়, ধরো আমার ডিপার্টমেন্টের একটা ছোট ভাই বা ছোট বোন, আমি যদি তাকে একটা ঝাড়ি দিয়ে বলে তুই বেশি বুঝিস, ও কিন্তু আমার কথা না মানলেও চুপ করে থাকবে, কারণ সে বয়সে হলেও ছোট। যদিও যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু আসলে বয়সে ছোট বা বড় এটা কিন্তু থাকে না,
তারপরেও যখন আমাদের বয়সে ছোট কেউ থাকে, আমাদের স্ত্রী যখন বয়সে ছোট হয়, তখন কিন্তু আমরা দুটো একটা কথা বলতে পারি, তাই তুমি বুঝবা না, সে হয়তো মেনে নেয়, কারণ সে আসলেই বয়স হয়তো 2 বছর 3 বছর 5 বছর ছোট, হয়তো ভাবে যে ও হয়তো একটু বেশি জানে। বাট যখন সমবয়সী, জি, তখন কিন্তু ছেলেটারই, বিশেষ করে ছেলেদের এটা মাথায় রাখতে হবে যে আরেকজনের বউ কতটা চুপ করে কথা শুনছে, এটার দিকে তাকিয়ে থাকলে হবে না। সে যেহেতু আমার সমবয়সী, সে দুটো কথা বলবে, এবং হাতাহাতি হোক, মুখামুখি হোক, চুলাচুলি হোক, যা হোক হতে পারে আর কি, কিছুক্ষণ পর সেটা মেনে নিতে হবে। কিছুক্ষণ পরে সব ঠিক হয়ে যাবে। জি ভাইয়া, অনেক ভালো লাগলো আপনার কথা শুনে। এবার আমরা চলে যেতে যাচ্ছি আকাশ ভাই এবং মিষ্টি আপুর কাছে। অনেক সময়ের পর আমরা তাদেরকে পেয়েছি, আকাশ ভাই এবং মিষ্টি আপু। আকাশ ভাই এবং মিষ্টি আপু, আপনারা কি শুনতে পাচ্ছেন? আমাদের কি আমাদের কি আহ খুব সম্ভবত নেট ইস্যু হচ্ছে। আজকে আসলে ব্রডব্যান্ড লাইনেরই খুবই প্রবলেম। আমি ব্রডব্যান্ড অফ করে আবার জিপি নেটওয়ার্ক স্টার্ট করলাম। ভাইয়া, তবু আপনাদেরকে ভালো শুনতে আপু পেয়েছি। এখন আকাশ ভাই এবং মিষ্টি আপু, আমরা আকাশ ভাই এবং আমাদের মিষ্টি কি আপুর সাথে ও কানেক্ট করার চেষ্টা করছি। আমাদের আপু ভাইয়া, আপনাদের ও খুব ভালো শুনতে পাচ্ছি না। খুব সম্ভবত নেটওয়ার্কের খুব সমস্যা করছে। আকাশ ভাই, মোবাইলটি কাছে নেন। আহ, ভাইয়া, আপনাদেরকে ভালো দেখতে পাচ্ছি না আমরা। আপনারা যদি মোবাইলটা আরেকটু কাছে নেন, আপনাদেরকে খুব ভালো দেখতে পাবো। খুব সম্ভবত আমাদের ওনাদের এই সন্ধ্যা থেকে খুব সমস্যা, আমরাও কান ছিলাম না। আসলে আপু, কি আপনাদের কথা ভালো বুঝতে পারছি না। আপনারা প্রয়োজন হলে ভিডিও অফ রেখে কথা বলতে পারেন। এক্ষেত্রে হয়তো নেটওয়ার্কের এতটা সমস্যা করবে না। আচ্ছা, আকাশ মিষ্টি ওরা যদি ব্রডব্যান্ড লাইন ব্যবহার করে, সেটা অফ করে দিয়ে যদি মোবাইল নেটওয়ার্ক একটু ট্রাই করে যদি দেখতে পারে কিনা। আমরা আবার খুব দ্রুতই আকাশ ভাই এবং মিষ্টি আপুর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। আকাশ ভাই এবং মিষ্টি আপু, আপনারা চাইলে ব্রডব্যান্ড ছাড়া যে কোনো ফোনে নেট ইউজ করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। সেক্ষেত্রে হয়তো আমরা আপনাদেরকে ভালো শুনতে পাবো এবং দেখতে পাবো। আমরা চলে যাচ্ছি সুমন ভাই এবং মৌসুমী আপুর কাছে। আপুর একটি পোস্ট খুব সম্ভবত 1 বছর আগে আমরা দেখেছিলাম, পশ্চিম পাড়ার মেয়েদের রান্না সম্পর্কে। যারা প্রেম করে তারা নাকি এর খুব অ্যাডভান্টেজ পায়। তো সুমন ভাইয়ের কাছে জানতে চাইবো, আপনি কতখানি পেয়েছিলেন? আমি অনেক পেয়েছি অ্যাডভান্টেজ। মানে বিশেষ করে হচ্ছে রাতের খাবার আর সকালের নাস্তা খাইতাম ম্যাক্সিমাম। জি ভাইয়া, প্রতিদিনই পেতেন কিভাবে? ভাত আমি হলে এসে রান্না করতাম আর তরকারিটা নিয়ে আসতাম। তরকারিটা ভাইয়া মানে তরকারিটা বাড়িতে করে নিয়ে আসতাম, আমি হলে এসে ভাত রান্না করে খেতাম। তো এই সুযোগ সুবিধাটা প্রায়ই পেতাম আর কি, ম্যাক্সিমাম দিনই পেতাম। কতদিন এভাবে চলেছে? এভাবে চলেছে প্রায় 3 বছর 3.5 বছর, কারণ আমি 3-3.5 বছর ছিলাম ইউনিভার্সিটি ওর সাথে। এরপর আমি চলে আসছিলাম, ও ছিল, আমার যেহেতু শেষ হয়ে গেছিল আমি চলে আসছিলাম। তারপরে যখন মাঝে মাঝে যেতাম, হয়তো মাসে 1 দিন বা 2 মাস পরে যেতাম, তখন যে খেতাম আর কি। জি, আপু কি কখনো ভাইয়ার হাতে রান্না খেয়েছেন বিয়ের হ্যাঁ, আগে? একবার
একবার একবার একবার খেয়েছি। আমি বলছি যে সবসময় তো আমি রান্না করি, একবার তুমি আমাকে রান্না করে নিয়ে আসো। তো সে খিচুড়ি রান্না করে নিয়ে আসছিল, তার পছন্দের খাবার খিচুড়ি গরুর মাংস, কিন্তু খিচুড়িটাতে এত লবণ। খিচুড়িটা এমনিতেই দেখতে খুব সুন্দর হয়েছিল, বাট খিচুড়িটাতে এত লবণ যে আমার বান্ধবীরা বলছে যে দেখি দেখি ভাইয়া নিয়ে আসছে, আগে খাই আমরা, আমরা আগে খাই। তো আমরা কেউ আসলে খেতে পারিনি, বাট আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করেছি যে তুমি যে আমাদের জন্য কষ্ট করে রান্না করে নিয়ে আসছো, এটার জন্য আমি ভীষণ খুশি। আর তোমার ভাইয়াকে যে জিনিসটা ছিল যে আমাদের আমরা প্রতি শুক্রবার দিন একসাথে খেতাম দুপুরটা, প্রত্যেকটা শুক্রবারে, যেহেতু সময় পাওয়া যেত, শুক্রবারে কোনো ক্লাস থাকতো না, তো তখন তো আমাদের একেবারেই আমরা শেখপাড়া থেকে রেগুলার বাজার করতাম। তো শেখপাড়াতে যারা বাজার করে তারা জানে যে মামারা যারা রেগুলার একই দোকান থেকে কিনে, তারা জানে মামারা তাদের কাছে মানে অন্যরকম প্রিয় হয়ে যায় যে খালা, খালার জন্য এই মাংসটা রেখেছি, খালা এই মাংসটা আপনার জন্য রেখে দিয়েছে, এই মাংসটা নিয়ে যান। তো আমরা তো দুজনেও বাজার করতে যেতাম একসাথে। তো আমরা মানে প্রতি বৃহস্পতিবারে বাজার করতাম, বাজার করে শুক্রবার দিন দুপুরবেলা একসাথে খেতাম। তখন যেটা হতো যে যেই জায়গাগুলোতে আসলে বসে খাবার মতন, অনেক সময় দেখা যেত যে আমাদের মধ্যে অনেক এরকম জুটি আছে, আমরা তখন জায়গা খুঁজে পেতাম না যে কোথায় বসে খাবো। দেখা যাচ্ছে আমরা যে জায়গাটা দেখেছি গিয়ে দেখছি সেখানে আরেক জুটি বসে খাবার খাচ্ছে। তারপরে আমরা গেস্ট রুমে খাবার খাবো, সেখানে দেখা যাচ্ছে 3-4 জুটি একসাথে সেখানে খাবার খাচ্ছে। অনেকেরই হাজবেন্ড আসে দেখা করতে, তো সেই আপুরা আবার রান্না টান্না করে গেস্ট রুমেই খাবার খাওয়ায়, তো গেস্ট রুমও বন্ধ। তো একবার এরকম হলো কি, আমরা লাইব্রেরির সামনে গেছি, লাইব্রেরির সামনে খাবার টাবার সব ওপেন করা হয়ে গেছে, খিচুড়ি মাংস সব বক্স খুলে খাবার প্লেটে দিব। তখন প্রক্টর স্যার আছে ওই সময়, তার প্যাট্রোল ডিউটি, সে বলছে যে তোমরা এখানে আসছো কেন, এটা জানো না এটা আবাসিক এরিয়ার কাছাকাছি, এখানে কিসের জন্য আসছো তোমরা, যাও খাবারের বক্স টক্স গুছাও, শীঘ্রই যাও, হলের গেস্ট রুম আছে, হলের গেস্ট রুম প্রেম করবো, হলের গেস্ট রুমে খাওয়াবা এখান থেকে। তো আমরা ওই সময় খাবার দাবার আবার গুছিয়ে নিয়ে আবার হলের কাছাকাছি, মানে খাবারের অনেক সময় আমরা যাই পেতাম না। তো এগুলোর মধ্যে আলাদা রকম একটা মজা আছে আমাদের কাছে, তো ভীষণ ভালো লাগে। বুঝিনি আমি তোমার কথাটা, বলো। ক্যাম্পাসের কোন জায়গাটি বেশি প্রিয় ছিল, যেটার কথা এখনো মনে পড়ে? যেটার কথা এখনো মনে পড়ে, তখন আমাদের যেটা কেন্দ্রীয় মসজিদ, সেটার সামনে থেকে তোমার হলো যেটা আমাদের যে সেন্ট্রাল লাইব্রেরি, এই জায়গাটাতে অনেক কাশফুল হতো এবং বড় বড় ঘাস হয়ে যেত। তো এইটার পাশে বসতে খুব ভালো লাগতো, এত সুন্দর গ্রিনারি ছিল, কারণ তখন তো বিল্ডিং এতগুলো ছিল না, তো এত বিল্ডিং ছিল না, কমন ছিল, জায়গা ছিল অনেক অনেক। আর ওইখানটাতে আমাদের বসতে সবচেয়ে ভালো লাগতো, ওই ঘাসের উপরেই আমরা বেশিরভাগ সময় বসতাম, সবচেয়ে বেশি বসতাম। এবং আমাদের সবচেয়ে যেটা ভালো লাগতো যে আমাদের যে সময় আমাদের রোজার মাসটা, জানোই তোমরা যে রোজার মাসে আমাদের তো ছুটি হয়ে যায়, অন্যান্য ক্যাম্পাস কিছুদিন চললেও আমাদের এই ক্যাম্পাস তো সব সময়ের জন্যই, রোজার মাস পুরোটাই বন্ধ থাকতো। তো তখন আমরা খুব হয়ে যেতাম যে রোজার মাসে এত লম্বা বন্ধ, তো তখন আমরা হাউস টিচারদের কাছে, প্রভোস্টের কাছে, যারা আমাদের মতন জুটি ছিল সবাই আমরা বলতাম যে পড়তে হবে ম্যাডাম, আমাদের পরীক্ষা আছে, এতদিন বাড়িতে থাকলে পড়া হবে না, আপনি হল খোলা রাখেন। তো এরকম আমাদের মতন এরকম 15-16 জন মানে জুটি যারা, তাদের জন্য হল খোলা রাখতো। তখন আমাদের প্রভোস্ট হালিমা ম্যাডাম ছিল, তারপরে হাউস টিচার ছিল সালমা ম্যাডাম। তো সালমা ম্যাডাম আমাকে ইংরেজি খুব আদর করতো, খুবই। তো সালমা ম্যাডাম তো একেবারে মায়ের মতন। তো ম্যাডাম ওরকম বুঝতো। রেবা ম্যাডাম ছিল আমাদের লয়ের, তো ম্যাডাম হলে বুঝতে, বলছে বুঝতে পেরেছি মৌসুমী, তুমি কেন থাকতে চাচ্ছ। তখন আমাদের কয়েকজনের জন্য দেখা যাচ্ছে আমরা প্রায় 15 রোজা পর্যন্ত হল খোলা পেতাম। তো ওই সময় আমাদের রান্না করে আমি ওকে, আমরা একসাথে ইফতারি করতাম, রাতের খাবার দিয়ে দিতাম। আর আমাদের হলের সামনে তো একটা পেয়ারা বাগান ছিল, আমি জানি না এখন কেমন আছে, আমাদের হলের সামনে পেয়ারা বাগান, পেয়ারা বাগানে আমাদের মানে খুবই খুবই ভালো হতো। হলের সামনে খাওয়া মানে ওই পেয়ারা বাগানে আমাদের 2 হলেরই যারা আমরা সব জুটিরা ছিলাম সবাই ওই পেয়ারা বাগানে বসে মোটামুটি করতাম। তারপরে আবার নামাজ পড়ে রান্না টান্না করে ওকে আবার রাত্রে সেহরির খাবার আবার দিয়ে দিতাম। আপু তখন মফিজ লেক ছিল না, কাপলরা মফিজ লেকটা বেশি ইউজ করে যায়। তখন মফিজ লেকটা আসলে ওরকম ছিল না, ভালো ছিল না। আর মফিজ লেকটা তখন আমাদের যাওয়ার জন্য অতটা ইয়েও ছিল না, অতটা মানে
আমরা জুটিরা গিয়ে বসবো ওইখানে, আসলে এমনি ইয়াং ছেলেপিলেরা ওখানে বসতো। আর অনেকে থাকে না যে ইউনিভার্সিটি লাইফে অনেকে তো বিভিন্ন ধরনের আর কি মাদকের ইয়ে থাকে, তো এই কারণে ওই জায়গাটা আসলে আমরা জুটির অতটা সেফ মনে করতাম না। তারা ওই সাইড গুলাতে চলে যেত, তো মুফিজ লেকের ওই সামনের টুকুতে বসতো, ওই ভিতরে আর কি কেউ ওইভাবে যেত না। এখন যে সৌন্দর্য বর্ধনের কাজ হয়েছে তখন ওইভাবে ছিল না, কাজ হচ্ছিল না, জঙ্গল ছিল, অনেক জঙ্গল ছিল। 15 দিন ছিলেন, জি আপু, আপু যে 15 দিন ছিলেন হলে, পরে 15 দিন যখন বাসায় যেতেন তখন যোগাযোগ কিভাবে রাখতেন? হ্যাপি, একটু কথা শুনতে প্রবলেম হচ্ছে। জি আপু, আপু বলছি বলো। প্রথম যে 15 দিন হলে থাকছেন, পরের 15 দিন তো বাসায় থাকছেন, তখন কিভাবে যোগাযোগ রাখতেন? তখন আমাদের যোগাযোগ ছিল, তোমার ভাইয়ার তখন ইয়ে ছিল, তোমার ভাইয়ার বড় ভাইয়ের ফোন ছিল। তখন তো তোমার মোবাইলের সিম কার্ডের দাম ছিল কত, 10,000-এর উপরে, 10,000 যাবা, 01711 এর সিম ছিল। তো তোমার ভাইয়ার বড় ভাইয়ের ফোনে আমি ফোন দিতাম, তো তখন ওই দোকানে ফোন, আমি তো বাড়ি থেকে বের তো মা হতে দিবে না, রোজার দিনে বের হওয়া যায় নাকি। তো তারপরেও কোনো না কোনো ভাবে বের হয়ে ওই 7 টাকা করে তখন মিনিট ছিল ফোনে, ওই দোকানে হয়তো বা খুব কষ্টে 14 টাকা ম্যানেজ করে তোমার ভাইয়ের সাথে 2 মিনিট কথা বলতাম, তাও 2 মিনিটের মধ্যে দেখা যাচ্ছে দোকানদারকে দিয়ে ফোন দিতাম যে আপনি একটু বলেন যে হলো আমি সুমনের বন্ধু বলছি। তাহলে যদি বলতো সুমনের বান্ধবী, তাহলে তো আর দিবে না ভাইয়া। সেই 2 মিনিট, স্মরণীয় 2 মিনিট। জি আপু, আপনাদের গল্প যত শুনছি তত ভালো লাগার সৃষ্টি হচ্ছে। আমরা যেটা মুভিতে দেখি, সিরিয়ালে দেখি, ঠিক সেরকম প্রেম কাহিনী আপনাদের। আরো শুনবো আমরা। এর মাঝে আমরা দেখতে পাচ্ছি আবার আকাশ ভাই এবং মিষ্টি আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন। আচ্ছা, একটু কথা বলি। হ্যাঁ, মনে হচ্ছে যে কারোর কোনো ডিভাইস দুইটা কাছাকাছি আছে, দেখা যাচ্ছে একটাতে কানেক্টেড আরেকটা পাশে আছে, এরকম হলে যে সাউন্ডটা আসে, এরকম একটা সাউন্ড আসে। জি জি, ইকো হচ্ছে। খেয়াল করছি কিনা জানি না। জি আপু, ওটা সম্ভবত আপু নেটের কারণেই হচ্ছিল। আকাশ ভাই, মিষ্টি আপু এবং হালিম ভাইয়া, ইভা আপু, ওনারা দুই জুটি যুক্ত হচ্ছিলেন, কিন্তু সম্ভবত ওনাদের দুজনের জায়গাতেই নেটের সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা তাহলে চলে যাই শামু ভাই, সোনি আপুর কাছে। এর মাঝে একটা অনুরোধ এসেছিল, শামু ভাইয়ের একটা কবিতা হলে মন্দ হয় না। ডেফিনেটলি, আমরা খুব কবিতা লাভার দুজন। তো গল্প করার জন্য আসছিলাম, আজকে তো কবিতার প্রোগ্রাম না। একটা ভালোবাসা করতে হয়ে যাক, আমি গেলে উনি তোমার পাবে। আচ্ছা হ্যাপি, আমাদের যদি একটা মজার বিষয় হলো যে আজকে যে কটা জুটি এসেছে বা আসার কথা, তার মধ্যে আমরা কিন্তু একদম মাঝ বরাবরে আছি। হ্যাঁ, সুমন ভাই, মৌসুমী আপু, ওনারা হচ্ছে আমাদের সিনিয়র, তারপরে হালিম, ইভা আছে মনে হয়, মানে আর বাদ বাকি দুই জুটি হচ্ছে আমাদের আবার জুনিয়র, মানে আমরা মাঝামাঝি পড়েছি। হ্যাঁ, তো এই জন্য বেশ ভালো লাগছে যে সিনিয়র থেকে শুরু করে জুনিয়র পর্যন্ত পাচ্ছি। আরো ভালো হতো এখন যারা ক্যাম্পাসে, মানে ক্যাম্পাসের স্টুডেন্ট যারা, হ্যাঁ, তাদের যদি কাউকে পেতাম, এরকম সাহসী যদি কাউকে পেতাম, হ্যাঁ, যারা এখনো বিয়ে করেনি, আমার আরো ভালো লাগতো যদি কেউ সাহস করে এগিয়ে আসতো। কিন্তু ভাই সমস্যা হচ্ছিল যে তারা দুই জায়গা থেকে কানেক্ট হবে, আপনাদের মতো একসাথে কানেক্ট হতে পারবে না। তো ব্যাপারটা সেটাও হতে পারতো, সমস্যা তো ছিল না। তাহলে ওদের কমিটমেন্ট হয়ে যেত যে ওরা অবভিয়াসলি বিয়ে করবে, এখান থেকে সরার উপায় ছিল না, এটা করা দরকার ছিল। আসলে ওরা মনে হয় সফল লিবিয়ান জুটি দিয়েছে, তো হোপসো এই কারণেই যে ই করেনি হয়তো, বা যে ওরা আবার সফল হবে কিনা এটা তো আসলে কেউ আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না। আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। এখন যেটা প্রতিনিয়ত হয়, এটি একটি প্রশ্ন রাখবো অবশ্যই মৌসুমী আপু এবং সুমন ভাইয়ের কাছে। তাদের সময়ের প্রেম এবং বর্তমান সময়ের প্রেম, এখন তো কথায় কথায় ব্রেকআপ করে, আপনাদের সময় কেমন ছিল?
আমাদের সময় প্রেমটা আসলে আমি বলবো যে যদি তুমি বলো যে আমাদের সময় প্রেমটার মধ্যে অনেকটাই লুকোচুরি ভাব ছিল, একটু লুকিয়ে লুকিয়ে প্রেম করার ব্যাপার ছিল। তারপরে সবাই এখনকার ছেলে মেয়েরা যেমন খুব এক্সপ্রেস করতে পছন্দ করে, সাথে সাথে বলে ফেলে সবকিছু। যেমন যেমন ধরো যে ব্রেকআপ হয়ে গেছে, এটা খুবই প্রাউডলি বলে আমার ব্রেকআপ হয়ে গেছে, কোনো ব্যাপার নেই, কোনো মনে হয় যেন কোনো কষ্টই লাগছে না তাদের। এটা আসলে খুব, এটা বলা খুব ঢাকঢোল পিটিয়ে বলার মতন কিছু না। এটা আমার কাছে মনে হয় এটা খুব কষ্টের একটা কথা। কিন্তু আমরা কিন্তু কখনো মনে করি না, কিন্তু আমি তো একটা ঘন্টাও তোমার ভাইয়ের সাথে যদি আমার কোনো কারণে হয়তো আমাদের ঝগড়াঝাটি হলো, একটা ঘন্টাও মনে হয় যেন মানে ওরকম ভাবে মানে মেন্টাল অ্যাটাচমেন্ট পারি না। আর এখন যে জিনিসটা হয় সেই জিনিসটা খুব অ্যাভেলেবেল তো প্রযুক্তির জন্য, যে সবাই সবকিছু সাথে সাথে বলে ফেলে। হ্যাঁ তুমি কেন সরি বললে না, এখনই সরি হতে হবে। তো আমরা তো সরি বলার মাধ্যম কই, আমাদের সরি বলার মাধ্যমটাও তো ছিল খুব কম। তারপরে দেখা সাক্ষাৎ করা, সেই যদি যাবে যখন তোমার ভাইয়া অফিস জয়েন করলো, সে আমি যদি ঢাকায় আসবো কোনো প্রোগ্রামে, ইউনিভার্সিটির কোনো প্রোগ্রামে, তাহলে বছরে হয়তো আমাদের 2 দিন দেখা হচ্ছে এরকম। তো এখন যেরকম কিছু খারাপ লাগছে ফট করে আমরা ভিডিও কলে দেখে নিতে পারছি না, ওই জায়গাগুলো আমাদের আমাদের মধ্যে ওই জিনিসটা ইমোশনটা তখন আমার মনে হয় যে না দেখাতে ইমোশনটা অনেক বেশি কাজ করে। যে দেখা হওয়ার জন্য যে একটা উদ্গ্রীবতা থাকে দুজনের মধ্যে, এই উদ্গ্রীবতাটা তখন আমাদের আরো বেশি ছিল। তারপরে আবেগ উৎকণ্ঠার যে জায়গাগুলো, যে একজন আর একজনের খবর নিতে পারছি না, এই জিনিসগুলো তো এখন এই জিনিসটা হয় না। এখন সবাই সার্বক্ষণিক টাচে থাকে। এটা জুটিদের জন্য আবার প্লাস পয়েন্ট যদি তুমি উল্টো দিক থেকে দেখো। তবে তখন যে জিনিসটা ছিল সেটা হলো যে আমাদের মেন্টাল অ্যাটাচমেন্টটা বেশি থাকার কারণে আমাদের মধ্যে ঝগড়া বিবাদটা কিন্তু এখন যেরকম ঝগড়া বিবাদটা খুব দেয়, আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং এর কারণে যে জিনিসটা হয় যে তোমার ফ্রেন্ড হলো কেন, তোমার ছবিতে এই কমেন্ট করলো কেন, মানে এইগুলা ছোট ছোট খুব সিলি সিলি ম্যাটার। ইভেন তো আমরা এখনো পর্যন্ত কিন্তু কেউ কারো ফোন ঘেটেও কখনো দেখি না যে কার ফোনে কে মেসেজ পাঠালো, কে কার সাথে চ্যাট করলো, হোয়াটসঅ্যাপে কার কি ছবি আসলো, আমরা কেউ কারো ফোন টাচ করি না। ইভেন তো আমাদের কখনো মনেও হয় না যে এটা করার দরকার বা এটা করার মতো কিছু, কখনোই মনে করি না। এখনকার জুটিদের মধ্যে এই জিনিসগুলা এটা এটা আসলে আমার কাছে মানে পছন্দনীয় নয়। আর ছোট ছোট ছেলে মেয়েরা এত এদের মধ্যে এত ব্রেকআপ, এদের মধ্যে এত খারাপ লাগা, এটা নিয়ে আবার তোমার সুইসাইড অ্যাটেম্প নিচ্ছে, কেউ কেউ সুইসাইড করে ফেলছে, বিভিন্ন ধরনের ফিজিক্যাল রিলেশনে চলে যাচ্ছে। এই তো আরো অনপ্রিপেয়ার। আমাদের সময় লাভ অ্যাফেয়ারে থাকেই, লাভ অ্যাফেয়ারে তোমার কিছু ইমোশনাল ব্যাপারগুলা, সেক্সুয়াল ব্যাপারগুলা, এগুলো এগুলো এসে যায়, কম বেশি আসেই, সবার মধ্যেই আসে। তো সেই জিনিসগুলা এরকম মানে আমাদের চূড়ান্ত রূপদান করতে হবে একেবারে পরিচয় হওয়ার খুব অল্প দিনের মধ্যে, তাতে করে সম্পর্কগুলো খুব হালকা হয়ে আসছে খুব। এবং প্রত্যেকের মধ্যে যে ছোট ছোট ছেলে মেয়েদের কথা বলবো যারা আসছে, 18-19 বছর বয়সে তো ক্যাম্পাসে সবাই আসে। তো 18-19-20 বছরে এমন কি বোঝার মতন, ডিসিশন নেওয়ার মতো আমাদের হয়ে যায় যে আমরা ডিসিশন নিয়ে নিলাম, বাড়ির লোকজনের সাথে কথা না বলে আমরা সুইসাইড অ্যাটেম্প করার ডিসিশন নিয়ে নিচ্ছি, আমরা চলে যাচ্ছি কারোর কথা শুনে, কারোর সাথে ইয়েতে দেখা হলো, হয়তো বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পরিচিত হলো, সেখানে তার সাথে চলে গেলাম বাইরে। আমার মনে হয় যে একটু জেনে শুনে তার সমস্ত কিছু জানার পরে আবেগ ভালোবাসার জায়গাটাও যেমন সাথে সাথে সেই জায়গাটাও থাকা দরকার যে আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, আমাদের যে আর আমাদের গার্ডিয়ানদের কথা চিন্তা, এই সবগুলো আমার মনে হয় মাথায় রাখা দরকার। তো হ্যাপি পরিবেশটা মনে হয় একটু বেশি গুরু গম্ভীর করে ফেলেছি। না আপু, অবশ্যই এটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য যে গুরুত্বপূর্ণ মেসেজ ছিল আপনারা শামু ভাইয়ের কাছে এতক্ষণে নিশ্চয় শামু ভাইয়া, হালিম ইফার মাইক্রোফোনটা কি মিউট করা যাবে? হ্যাপি, হালিম ইফার মাইক্রোফোনটা একটু মিউট করার জন্য একটু রিকোয়েস্ট করো ওদেরকে। জি জি অবশ্যই, আমি করার চেষ্টা করুক, বাট মাইক্রোফোনটা একটু মিউট করুন। সবাইকে মিউট করে দিলে মিউট হয়ে যাবে। হালিম ভাই কিভাবে আপু শুনতে পাচ্ছেন?
করছি সবাইকে করে দেয়। হোস্ট কি আনমিউট করতে পারবে না সবাইকে? মিউট আনমিউট করার হোস্টের ইয়ে আছে না? জি আপু, হোস্ট অবশ্যই পারবে। তাহলে একটা সাউন্ড আসে, সেই সাউন্ডটা কথা ইয়ে শোনা যাচ্ছে। শামু ভাই, আপনি যদি একটু কথা বলতেন তাহলে বুঝতে পারতাম এখনো সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা একটা কবিতা শুনি, রোমান্টিক কোনো একটি কবিতা অথবা বসন্ত উপলক্ষে কবিতা। কারিগরি ত্রুটির কারণে খুব সম্ভবত আমরা সব জুটিকে হারিয়ে ফেলেছি, শুধুমাত্র সুমন ভাই এবং মৌসুমী আপু আমাদের সাথে আছেন। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাপি, হ্যাঁ শুনতে পাচ্ছি। জি ভাইয়া, তুমি কি শুনতে পাচ্ছো আমাদের? জি ভাইয়া শুনতে পাচ্ছি। খুব সম্ভবত কারিগরি ত্রুটি চলছে খুব বেশি, যার কারণে বাকিরা সবাই চলে গেছে। ভাইয়া, আমরা তাহলে একটা কবিতা শুনে আসি। আচ্ছা ঠিক আছে। আমি একটা খুব পরিচিত কবিতাই শোনাই। হ্যাঁ, আমি এটা অনেক জায়গায় করে থাকি কবিতাটা। কবিতাটা জয় গোস্বামী মেঘবালিকার জন্য রূপকথা, এই কবিতাটাই আমি শোনাচ্ছি। আমি যখন ছোট্ট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘ বালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয়? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না, যা, ও সব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। তুমি কি সেই? সে বলল মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললেন তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে ভাসিয়ে দাও গাঁয়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলে হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসেই রইলাম ভিজে একসা কাপড় জামায়। গাছের তলায় বসেই রইলাম
বৃষ্টি নাকি কিসের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলোবালি যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথার, সেরূপ কথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর রাখিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি, এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে ওরা, কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। ধন্যবাদ সবাইকে। অনেক সুন্দর, অনেক ভালো হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ আপু। সেই ক্যাম্পাসের মতো লাগলো। আমি এর মাঝে শেষে বলতে চাই, বাকিরা জুটি চেষ্টা করছে আমাদের সাথে যুক্ত হওয়ার, কিন্তু আজকে নেট এতই সমস্যা করছে যে তারা পারছে না। আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদেরও খুব খারাপ লাগছে, আমাদেরও খুব খারাপ লাগছে, আমাদেরও খুব খারাপ লাগছে। জি জি, খারাপ লাগছে। গল্প থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের আরো একটি রাউন্ড আছে আজকে রেখেছি, আপনাদের বিশেষ একটি পর্ব রেখেছি যেখানে আপনাদেরকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। আপনাদের কেমন, এতদিনে কতটা হয়েছে? আমি চাচ্ছিলাম বাকি যদি চলে আসতো তাহলে তাদের সাথে কিছু কথা বলে তারা কি পারবে আদৌ? আপু শুরু করব, আমরা কি ওই রাউন্ডটি শুরু করব? প্রথম চলে যেতে চাচ্ছি সুমন ভাইয়া এবং দেখতে পাচ্ছি হালিম ভাই এবং ইভা আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন। তারা কি আমাদের পাচ্ছেন? হালিম ভাই এবং ইভা আপু। আমি তাদের শুনতে পাচ্ছি না আসলে। মৌসুমী আপু, আপনি কি ওনাদের শুনতে পাচ্ছেন? না, আমি শুনতে পাচ্ছি না। সম্ভবত নেটের সমস্যার কারণে আমরা তাদের কথাও শুনতে পাচ্ছি না। সময় যেহেতু এগোচ্ছে, তো তুমি শুরু করো। র্যাপিড ফায়ার রাউন্ড করতে চাচ্ছ কি? তাহলে আমরা শুরু করি।
প্রথমে শুরু করব সুমা এবং মৌসুমী আপুর সাথে। প্রথমে কে প্রশ্নের উত্তর দিতে চান? সুমনদা, তো ভাইয়া ভাইয়া। তাহলে ভাইয়াকে দিয়ে শুরু করি। ভাইয়া, আপনাকে যে প্রশ্নটি করব অবশ্যই 20 সেকেন্ডের মধ্যে তার উত্তর দিতে হবে আপনাকে। প্রথম, সমুদ্র পছন্দ নাকি পাহাড়? সমুদ্র। আপু ঠিক হয়েছে? উত্তরটি কি সঠিক ছিল? হ্যাঁ, সঠিক। কংগ্রেচুলেশনস ভাইয়া। নেক্সট প্রশ্ন, আপু কোন কাজে বেশি পটু? আপু কথা বলে বেশি পছন্দ। It's my profession. It's my profession. ভাইয়া, কোন গুণটি আপনার বেশি ভালো লাগে? সহজ স্বীকারোক্তি, সহজ সরলতা। আর কোন গুণটি আপনার মনে হয় যে এটি না থাকলে বেশি ভালো হতো? হঠাৎ হঠাৎ বেশি রেগে যাওয়া। শেষ কবে আপুকে ভালোবাসি বলেছে? প্রতিদিন বলি। একদম মিথ্যা, একটু বলে না। তোমার ভাই আজ পর্যন্ত আমাকে আই লাভ ইউ বলেনি। ভাইয়া, এটা কিন্তু একদমই মাতৃ করতে পারছি না এটা। আজকে মুখে আপু সবসময় হয় না, এই বলে আসলে আমি বলছি তাকে ভালোবাসি। তোমার ভাইয়া ভালোবাসি বলে না, তোমার ভাইয়া আমাকে কেমন লাগছে দেখতে এটা কখনোই বলে না। যে তোমাকে ভালো লাগছে বা তোমাকে এরকম লাগছে কখনোই বলে না। বাট ওটাই আমার ভালো লাগে, মানে ওটাই ভালো লাগে। তোমার ভাইয়া আসলে কি অনেক চুপচাপ, তো খুব গম্ভীর থাকে। আমার মা তো বলে যে এরকম গম্ভীরতা নিয়ে আমার মেয়েটাকে পটালো কি করে। আজকে শুনতে চান আপু কেমন লাগছে ভাইয়া আজকে আপুকে? আমাকে সুন্দর লাগছে। আপু আপনি আজকে আজকে খুশি, এটা তো মেয়ে কি বলে হলো। এটা তো তুমি প্রশ্ন করেছো তাই, সে মন থেকে বলেনি তো। ভাই এখন থেকে প্রতিদিন তারপর ভাইয়ের সামনে যাবেন এবং বলবেন কেমন লাগছে। অনেক ভালো লাগলো। এবার চলে যাচ্ছে আপুর কাছে। আপু, ভাইয়ার পছন্দ কি, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? তোমার ভাইয়ার আর্জেন্টিনা পছন্দ। আপনার? আমারও আর্জেন্টিনা পছন্দ, কারণ আমরা ম্যারাডোনার ভীষণ ফ্যান। ছোট থেকে দুজনেই আমরা অনেক মন খারাপ করেছি যখন ম্যারাডোনা মারা গেল। আমরা খুব কষ্ট পেয়েছি। আপু শেষ কবে রাগ করেছিলেন এবং ভাই আপনার রাগ ভাঙিয়েছিল? আজকে দুপুরেও রাগ করেছি। আমি বলেছি যে তোমার ভাইয়াকে যে তুমি একটু আসবা, এসে আমরা যাতে কালারটা অন্তত একই কালার ড্রেস পরি। বলছি যে আমি যে সময় যাবো ড্রেস চেঞ্জ করার সময় পাবো না, যেরকম থাকবো আমি ওরকমই যাবো। আমি না যেরকম থাকবো ওরকম যাবো না, সব জুটিরা আসবে, অন্তত সবাই যেন দেখে ম্যাচিং। সবাই এখনকার কাপড়রা পছন্দ করে ম্যাচিং কালারের পোশাক পরতে, তো আমি চাই যে আমরা যাতে কাছাকাছি ম্যাচিং কালারের ড্রেস পরতে পারি। এটা দুপুরে এটা নিয়ে কথা হয়েছে তোমার ভাইয়ার সাথে। মানে সে করে ঠিকই শেষের দিকে, কিন্তু আমাকে রাগায়। জি, আপনাকে রাজি করে পায়, এটাই মনে হয়। জি, আপু ভাইয়ার প্রিয় খাবার কি? খিচুড়ি গরুর মাংস। ও অনেক আগেই শুনে ফেলেছি। ছিলেন, বুঝতে পারিনি তোমার কথা, আবার বলো। শেষ কবে ঘুরতে গিয়েছিলেন? আচ্ছা, আমরা লাস্ট মান্থে ঘুরতে গেছিলাম। আমরা ভীষণ, মানে আমরা খুব ট্রাভেলার কাপল, আমরা ট্রাভেল করি, ইউজ ট্রাভেল করি। জি, আপু ভাইয়ার প্রিয় লেখকের নাম কি? প্রিয় লেখক? জি, তোমার ভাইয়ার প্রিয় লেখক তো বেশ কয়েকজন আছে। তার মধ্যে সে পছন্দ করে বঙ্কিমের লেখাও পছন্দ করে, শরতেরও পছন্দ করে। তবে সে হুমায়ুন আহমেদেরও লেখা খুব পছন্দ করতো, কারণ হুমায়ুন আহমেদও কেমিস্ট্রি ছিল। সে মনে করতো যে ওরও লেখা খুব ভালো ছিল। সে ভাবতো সে যদি এই প্রফেশনে না থেকে যদি সে অন্য প্রফেশনে থাকতো, তাহলে হয়তো লেখালেখিতে সে মনটা দিতে পারতো।
সেটা এখন তো সম্ভবপর হয় না, তার প্রফেশনে আসলে হিউজ টাইম দিতে হয়। ভাইয়া সম্পর্কে দুইটা গুণ বলবেন এবং দুইটা দোষ বলবেন। ভাইয়ার প্রথম গুণ হলো ভাইয়া কোনো মেয়েদের দিকে তাকায় না, সুতরাং সেদিকে আমার কোনো টেনশন নাই যে তোমার ভাইয়া কি কোনো দিকে পরকীয়া করবে বা কোনো দিকে নতুন করে বিয়ে বা প্রেমের দিকে যাবে, সেদিকে আমার কোনো টেনশন নাই, টেনশন ফ্রি। আর তোমার ভাইয়ার যেটা, তোমার ভাইয়া মানে টু মাচ অনেস্ট, তার মধ্যে মানে কোনো ইয়ে নাই, যে অনেক আছে না খুব ইয়ে থাকে যে তার ওয়াইফের কাছে সে কমিটেড থাকে না, বা তার প্রফেশনে যে টাইমটা দেওয়ার কথা খুব ফাঁকি দিয়ে সেই প্রফেশনটা চালিয়ে নিয়ে চলে যায়। সে মনে করে যে সে যে জায়গাটা আছে সেই জায়গাটাতে সেটা তার নিজের জায়গা, এবং সে নিজের মনে করে প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে, যতটা সময় দেওয়া দরকার, ইভেন তো কখনো কখনো পরিবারকে ওভারলুক করেও সে প্রফেশনে যেভাবে সময় দেয়, তো এই জিনিসটা আমাদের যদিও খারাপ লাগে, বাট এটা আমি মানে সামনে আছে বলে বলছি না, এটা আসলে তার গুণ। আমি মনে করি যে প্রত্যেকেই যে যে জায়গাটাতে আছে সেই জায়গাটাকে ঘিরে তার সর্বোচ্চটা দিয়ে করার চেষ্টা করলে আমার মনে হয় যে সেই প্রতিষ্ঠান সমৃদ্ধ হবে এবং সাথে সাথে আমাদের দেশও এগিয়ে যাবে। জি আপু, আপনাদের খুবই ভালো লাগছে, যত শুনছি লাগছে। জি আপু, আর কিছু যুক্ত করতে চান কি? আর খারাপ লাগা যদি বলো তাহলে তোমার ভাইয়া খুব গুরু গম্ভীর, তোমার ভাইয়া দেখবা যে হাসবে না, ছবি তুলতে গেলে বলতে হবে যে সুমন একটু হাসো, এরকম করে ধাক্কা দিতে হবে, তারপরে সে একটু হাসবে। আর আমার বান্ধবীদের সাথে যদি বলে যে কিরে ভাইয়ার সাথে এতদিন পরে দেখা হলো, ভাইয়া কথাই তো বলছে না, তো এই যে ভাইয়া যে কথাই বলে না, এটা ক্যাম্পাস থেকেই শুনতে শুনতে আমি খুব ইয়ে হয়েছি যে তুমি একটু সবার সাথে দেখা হলে কথা বলো না কেন, একটু সবার সাথে হাই হ্যালো তো করবা। তোমার ভাইয়া খুব মানে কম কথা বলে, ওর ফ্রেন্ড সার্কেল খুব নিজস্ব ইয়ে ছাড়া বাইরে সবার সাথে এতটা খুব তাড়াতাড়ি ফ্রি হতে পারে না আমার মতো। এটা আমার কাছে মাঝে 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 এটা আমাকে কষ্ট দেয়। আমি খুবই দুঃখিত, একটি কমেন্ট এসেছিল যে খুব সম্ভবত আমার মাইক্রোফোনের সমস্যা। আপু একটু চেক করে বলবেন প্লিজ, আমার মাইক্রোফোনে কি সমস্যা করছে? আমার এখান থেকে কি কোনো না সাউন্ড না না, আসছে? তো আমার না তো এখন আবার কোনো সাউন্ড আসছে না, কোথা থেকে কোনো সাউন্ড আসছে না, বাট কিছুক্ষণ আগেও সাউন্ডটাই ছিল। জি। আর আপু এর মাঝে ইভা আপু এবং হালিম ভাইয়া বেশ কয়েকবার আসছেন এবং চলে যাচ্ছেন, আসলে খুব এই তো খারাপ ওদের, লাগছে। আমার ওরাও তো আমাদের মানে আমার মনে হচ্ছিল যে সবাই একসাথে সবারটা শুনতে পারলে আরো জি, বেশি ভালো লাগবে। অনেক বেশি ভালো লাগতো। আপু অনেক ভালো লাগলো, আপনাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং আসলে অনেক বেশি ভালো, আপনারা জানেন দুজন দুজনকে। আমরা এবার চলে যাব শামু ভাই এবং সোনিয়া আপুর কাছে। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাপি শুনছি। আপু না থাকলে আসলে প্রশ্নগুলো করা মুশকিল। আপু আচ্ছা চলে আসবে, ওই যে বাবু টানাটানি করছে তো, চলে আসবে এখনই। আহ জি ভাইয়া, আমরা অপেক্ষা করছি আপুর জন্য। বাবু কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারে, আমরা তার সাথে পরিচিত হতে চাই। হ্যাঁ এই হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে, মানে ও হয়তো দেখা যাবে যে সে জয়েন করে ফেলেছে। হ্যাঁ চলে আসছে। জি 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 জি, আপুকে আমরা দেখতে পাচ্ছি তো। আমরা এখন প্রশ্ন শুরু করতে চাই। প্রথমে প্রশ্ন করব শামু ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে প্রথম প্রশ্ন, আপুর প্রিয় ফুল কি? হ্যাঁ শুনতে পাইনি। প্রিয় ফুল, আপুর প্রিয় ফুল কি? ওই যে দ্য ডিকটেটর সিনেমাটা দেখেছিলে, দ্য ডিকটেটর? ওখানে ডিকটেটর একজন গভর্নমেন্ট থাকে, ওখানে জিজ্ঞেস করা হয় যে হলো আহ, আপনার কাছে কি নিউক্লিয়ার ওয়েপন আছে, সে বলে যে সরি আই কান্ট হিয়ার ইউ। হ্যাঁ, বারবারই জিজ্ঞেস করে জি, যে আপনার কাছে কি নিউক্লিয়ার ওয়েপন আছে, তো উত্তর দেয় যে আই ক্যান্ট হিয়ার ইউ, সরি। তুমি যতই জোরে জিজ্ঞেস করো না কেন, আই ক্যান্ট হিয়ার ইউ। অ্যাকচুয়ালি আমি জানি না প্রিয় ফুল কি। আপু এর শাস্তি কিভাবে দিবেন আপনি? এতদিন পরেও আহ আপনারা ছিলেন ব্যাচমেট, সেই তখন থেকে প্রেম, এতদিন পরেও ভাইয়া আপনার প্রিয় ফুল সম্পর্কে জানেন না। শেষ কবে আপুকে ফুল দিয়েছেন ভাইয়া? এই যে মৌসুমী আপু কিছুক্ষণ আগে বললো না যে ভাইয়া হচ্ছে কোনো দিকে তাকায় না, আর ও যেহেতু ব্যাচমেট ক্লাসমেট ছিল,
আমার আমার কাহিনীটা হতো যে ও পাশে ছিল, কিন্তু ওকে ওকে ঠিক মতো কখনো দেখিনি। আশেপাশে কোন মেয়ে আছে আর কি, কোনটা সুন্দর সেটা সেটা দেখে বেড়ানো হতো আর কি। হ্যাঁ। আপু সব কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে। আচ্ছা, সেই বন্ধু সোনিয়া আপু এবং এখন বউ সোনিয়া, কোনটা বেশি পছন্দ আপনার? হ্যাঁ, হ্যাঁ, বন্ধু এবং বউ, তাই তো? জি। মানে বন্ধু ইজ মাচ, মানে মাচ বেটার, নট মাচ বেটার, মানে আহ, কি বলবো, মেনি মোর মোর মেনি, মানে মাচ মাচ মোর। দ্য মোস্ট কনভিনিয়েন্ট। হ্যাঁ, মানে বন্ধুটা অনেক বেটার ছিল আর কি, মানে অনেক শান্তিতে ছিলাম আর কি। কি কি পরিবর্তন এসেছে যা আবার পরিবর্তনের মাধ্যমে আগের বন্ধুকে ফিরে পেতে পারেন? আচ্ছা, পরিবর্তনের মধ্যে মানে এগুলো কিছু করার নাই আর কি, মানে এগুলো হচ্ছে অধিকার থেকে ও ও ও এটা প্রতিষ্ঠা করে ফেলেছে। যেমন ধরো, যখন বন্ধু ছিলাম শুধু, মানে আহ, আমি ছিলাম হচ্ছে যে একটু বেশি কথা বলা আর কি, আবৃত্তি করতাম। তো তারপরে আবার ক্যাফেটেরিয়া আড্ডায় দেখা যেত যে বেশি বকাবাজি আমি করতাম। হ্যাঁ, যে এইটা সেটা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, ও দেখা যেত চুপচাপ বসে আছে শুনছে, পছন্দ না হলে থাকবা, উঠে গেলাম। হ্যাঁ। তো মানে আমি আমি বেশি কথাগুলো বলতাম বা বেশি প্রভাব খাটাতাম, ও চুপচাপ শুনতো। আর যখন থেকে রিলেশন বা যখন বা বিয়ের পর বউ যেটা হলো, তখন থেকে ও প্রভাব খাটায় আর আমি শুনি। এই মানে এটাই তো সবচেয়ে বড় পরিবর্তন। জি। বন্ধু সময়ে তো নিশ্চয়ই তুমি তে ছিলেন না, তুই বলে সম্বোধন করতেন, তুমিতে কবে গেলেন? স্টিল নাও তুই। এখনো হচ্ছে, এখনো আমরা মানে এই, তুই তাকারি চলে মাঝে মধ্যে। তারপর পরিবারে পরিবারে অনেক লোকজন থাকে, তো বাবা মা থাকেন, আত্মীয় স্বজন থাকেন, সব সময় পারা যায় না আর কি, কিছুটা কম্প্রোমাইজ করে মাঝে মধ্যে জি। তুমি চালাতে হয়। জি। আপু কোন কাজে বেশি পারদর্শী? হুম, হুম। সরি। সোনিয়া আপু কোন কাজে বেশি পারদর্শী? কোন কাজে বেশি পারদর্শী? ওর জি। কাজটা হচ্ছে যে কি বলে, সবসময় অস্থিরতায় আর কি, অস্থিরতায় খুব পারদর্শী। আর কিছুতেই চট করে মাথায় রাগটা তুলে দেওয়া, এইটাতে খুব পারদর্শী। আপু আপনি এর সাথে কিছু যুক্ত করতে চান? আসলে কিছু বলতে চাই না, কারণ বলতে চাইলে আসলে, শোনো, আমি শুধু বলবো যে আমার পাশে বসে আছে সাম্য। ও চেহারাটা দেখো, আমাকে দেখো, বুঝতে পারবে সবকিছু। আমি সংসার করছি, ভালো মতো করছি। ও দেখো কেমন একটা ছেলে। ওদিকে তো ইউজুয়ালি কেউ তাকাবে না, সিরিয়াসলি, যেটা না, না, সত্যি না। কথা। হুম। এখন বিষয় হচ্ছে যে যা যা বললো আমি চুপ করে শুনলাম। কেন শুনলাম? কারণ তোমরা বুঝতে পারছো কেন শুনলাম। দেখছো আজও যে পৃথিবীতে ডিসক্রিমিনেশন কিভাবে চলছে, আজও যে এই যে ব্ল্যাকদের উপর নির্যাতন কেন হয়, এটা তো প্রমাণ পেলেই। আচ্ছা, আমরা আবার একটা ঝগড়া উপভোগ করছি, তো ঝগড়া চলবে ইনশাল্লাহ। এর মাঝে আপুর কাছে চলে যেতে চাচ্ছি। Sure. আপু, ভাইয়ার কবিতা শোনা যাচ্ছে? নাকি বন্যা মির্জার রবীন্দ্রসঙ্গীত, কোনটা বেশি প্রিয়? এগেইন প্লিজ। আমার আমার নজরুল সঙ্গীত বেশি প্রিয়। তোমার ভাইয়ার কবিতা, ও সেই সময় খুব সুন্দর। ও সরি 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 সরি, এটা কি আপু ইয়ের জন্য ছিল? জি আপু, এটা সোনিয়া আপুর, জি সোনিয়া ও আপুর কাছে সরি প্রশ্ন সরি ছিল। সরি সরি সরি। কোনো ব্যাপার না আপু। সোনিয়া আপু, আপু শামু ভাইয়ের কবিতা নাকি বন্যা মির্জার রবীন্দ্রসঙ্গীত, কোনটি বেশি প্রিয়? এগেইন প্লিজ। আমার কবিতা নাকি বন্ধুদের রবীন্দ্রসঙ্গীত, কোনটা বেশি প্রিয়? ও আচ্ছা, ডেফিনেটলি রবীন্দ্রসঙ্গীত। বন্ধুদের রবীন্দ্র। বন্ধুদের ডেফিনেটলি। আমার মনে হয় তোমরা জানো কি না, করবি কিন্তু আমাদের খুব কাছের একটা বন্ধু ছিল ক্যাম্পাসে। আহ, করবিকে চেনা হয় হয়তো। জি জি। তো জি আমার ওর আপু গান কালকে, শুনতে জি আপু এখনো খুব কালকে ভালো করবি লাগে। আপু আসবেন আমাদের গেস্ট হিসেবে, আগামীকাল অবশ্যই লাইভের সাথে থাকবেন। আগামীকাল আমরা ইনশাআল্লাহ। তাদের গান শুনবো। জি। জানি ভাইয়ার আমরা। প্রিয় শখ কি? হ্যালো, এগেইন প্লিজ। ভাইয়ার শখ? আহ, ভাইয়ার প্রিয় শখ? ও বেসিক্যালি অ্যাক্টর হতে চায় ও। পুরো দোস্তু সব সময় চায়। আহ দুঃখিত, কারিগরি ত্রুটির কারণে আমরা সম্ভবত শামু ভাই এবং সোনিয়াপুর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। এর মাঝে আমরা হালিম ভাই এবং ইভা আপুকে দেখতে পাচ্ছি। আপনারা কি শুনতে পাচ্ছেন? হালিম ভাই এবং ইভা আপু।
আমরা খুবই দুঃখিত, আজকে নেটওয়ার্কের ভীষণই সমস্যা হচ্ছে, আমার মনে হয় সবার জায়গাতেই হচ্ছে। আমরা অনেক বেশি ভালো অনুষ্ঠান উপভোগ করব বলে আশা করেছিলাম, আমরা অনেককে মিস করছি। একজন আহ কিন্তু একটা ভালো প্রশ্ন করেছে, হ্যাপি। জি, জি ভাইয়া, উপস্থাপিকার দুটি শুনতে পাচ্ছি আপনি। উপস্থাপিকার ভাইয়া যে দুটিটা কোথায়? ভাইয়া যে প্রশ্ন করেছে ও আমার বেডমেট। আসলে আপনারা হয়তো জেনে থাকবেন, শেখ হাসিনা হলে আমরা বেড শেয়ার করে থাকি মেয়েরা। তো আমি আর ও একই বেডে থাকি, তো ও আসলে পচানি দেওয়ার জন্য এই কথাটি বলেছে। আচ্ছা, তোমার যে কোশ্চেনটা ছিল সেটার উত্তরটা আমি এখন জি দিব। সেটা হচ্ছে যে ও মনে প্রাণে চায় যে ও অ্যাক্টর হবে, অভিনয় করবে। ও আয়নার সামনে অনবরত অভিনয় করে, আমি এটা দেখি। তো আমার বাবু হওয়ার পরে ওর একটা প্রোগ্রাম ছিল বাংলাদেশ শিল্পকলাতে। তো ওখানে হচ্ছে লিড রোলটা ও করেছিল। তো সেখানে নায়িকার সাথে কিছু ঘনিষ্ঠ একটা দৃশ্য ছিল। তো আমরা সবাই, আমার বেবিকেও আমি নিয়ে গিয়েছিলাম। তো ওর মা বা আমার আমার মা কেউ অ্যালাউ ছিল না, কারণ বুঝতে পারছো দৃশ্যটা হচ্ছে ঘনিষ্ঠ ছিল। তো সেখানে যখন ওই দৃশ্যটা আসলো, আমাদের সাথে যারা আর সবাই গিয়েছিল, ওই দৃশ্যটা যখন চলছে, তো ও যখন মেয়েটার কাছাকাছি যাচ্ছে, তো সবাই ওই দৃশ্যটা না দেখে আমার মুখের দিকে তাকিয়েছিল। এটাও আমার খুব মজা লেগেছিল সেই সময়। জি আপু, আপুর কাছে আরেকটি প্রশ্ন করতে এটা চাই। আসলে ভাই, হ্যাঁ, জি, জি, এটা আমি বলবো যে বন্ধুত্বটা আসলে অনেক অদ্ভুত ব্যাপার। তো এই রিলেশন গুলো আমি জানি না, এক একজনের কাছে ব্যাখ্যা এক এক রকম। তো আমার কেন জানি মনে হয় এর কিছু সুবিধা আছে। চোখ বন্ধ করে বিশ্বাস করার মতো কিছু ব্যাপার আছে। এতদিন একসাথে শেয়ারিং কেয়ারিংটা থাকার কারণে আমি মনে করি যে এটা জরুরি। হয় বন্ধু হওয়া বিয়ের পরে, নাহলে বন্ধুকে বিয়ে করা। জি। আপু, আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। কোথাও ঘুরতে যেতে চান যেটা ভাইয়াকে এখনো বলতে পারেননি, এরকম কিছু আছে কিনা? উম, নায়াগ্রা, নায়াগ্রা আমরা আশা জলপ্রপাত করছি খুব চাই। আমরা আশা করছি সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই ভাইয়া সেখানে আপনাকে নিয়ে যাবে। আমাদের খুব কিন্তু ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। সবসময় একটা খুব হ্যাপি, লাস্ট কথা, আমাদের জি, সব সময়ই বারবার একটা জায়গায় ঘুরতে যাওয়ার বারবারই আমাদের কামনা থাকে, বাসনা থাকে প্রতি বছরই। উম, আহ, প্রতি বছরই একটা জায়গায় আমাদের ঘুরতে যাওয়ার বাসনা থাকে, সেটা হলো আমাদের প্রিয় ক্যাম্পাস, প্রিয় ইবি ক্যাম্পাস। সব সময়। মানে আমাদের জুটিটা কিন্তু এমন ছিল না যে আমরা হচ্ছে যে কোথাও বসে আমাদের দুজন সময় পাবো। এই সময়টুকু আমরা মনে হয় ক্যাম্পাসে খুব কম পেয়েছি। যেদিন আমাদের দুজনের খুব প্রয়োজনীয় কোনো কথা বলার দরকার থাকতো, সেদিন আমরা ফ্রি কোনো সুযোগ পেতাম, মানে ফ্রি সময় পেতাম না। আমরা আমাদের সম্পর্কটা বলা যায় অনেকটা অনেকটা হচ্ছে মাইকিং করে প্রেম করার মতো বলা বলা যায় আর কি, মাইকিং করে প্রেম করার মতো। আমাদের আমাদের আড্ডা দেওয়ার, আমাদের গল্প করার জায়গায় ওই ক্যাফেটেরিয়া, ওই অনুষদ ভবনের পেছনে, মানে আর্টস ফ্যাকাল্টির পেছনে হলো পাতারবাসী চাচার দোকান, চায়ের আড্ডা, তারপরে হচ্ছে রানা চত্বর, এগুলোতে। এবং সবাই মিলে আমরা আছি, আমরা সবসময় একসাথে আছি ম্যাক্সিমাম সময়। আর যেহেতু আপুরা যেমন ছিলেন হচ্ছে যে ক্যাম্পাস কেন্দ্রিক, আমরা আবার ছিলাম হচ্ছে কুষ্টিয়া ঝিনাইদহ কেন্দ্রিক। হ্যাঁ, বাসটা আমাদের খুবই একটা আবেগের জায়গা। বাসে করে এসে নামছি, হয় কোনদিন আমি ওর জন্য অপেক্ষা করছি, অথবা কোনোদিন ও আমার জন্য অপেক্ষা করছে। আরেকটা জায়গার কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে মামার নামটা কি, খুব সুন্দর আলুর চপ আর বেগুনি করতো ঠিক আমবাগানের নিচে, এই যেখানে বাংলা মঞ্চটা আছে, এই ওর সামনে আমবাগানটাতে ও আগে বসতো। এখন তো ওই যে ঘর ইয়ে করে দিয়েছে, ইনস্টল করে দিয়েছে জি, ওদেরকে। তো ওখানে চত্বরে প্রত্যেকদিন এখন জায়গা সাড়ে হচ্ছে। সাতটার বাসে হ্যাঁ, সাড়ে সাতটার বাসে আসলে ওই মামার খিচুড়ি আর ওই আলুর চপ না খেলে আমাদের হতো না একসাথে। আর ক্যাফেটেরিয়ায় সবাই মিলে একসাথে আড্ডা দেওয়াটাই বেশি হতো। আর আবৃত্তি আবৃত্তি সেখানেও, আবৃত্তি আবৃত্তি মানুষগুলোর সঙ্গেও সবাই একসঙ্গেই থাকতো। যেমন আমি নাম না বলে পারছি না, যে
আর দেখা যেত যে আমার ওর সঙ্গে যেমন সম্পর্ক সবাই জানতো, এবং মাঝে মাঝে যারা একটু দূরের আমাদেরকে চিনতো, একটু দূর থেকে আমাদেরকে চিনতো, তারা অনেক সময় কনফিউজড হয়ে যেত যে আসলে আমার সম্পর্কটা কার সাথে আর কি। কারণ আমি করবি ম্যাক্সিমাম সময় একসাথে ঘুরতাম। তারপরে বৃষ্টি আপুর সাথে ম্যাক্সিমাম মঞ্চে আমি আবৃত্তি করতাম। বৃষ্টি আপু আমার এক বছরের সিনিয়র। তারপরে বৃষ্টি আপুকে নিয়েও অনেকে আমার নামে কথা বলেছে আর কি। তো এই যে বৃষ্টি আপু, করবি, তারপরে আমি আরো জুনিয়র ছিলাম, আমাদের নাইম, রবিন, হ্যাঁ, আহ, উম, আহ, তা- এই 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 মানে গোটা গ্রুপ ধরে, সার্কেল ধরে, হ্যাঁ, আমরা ক্যাম্পাসে ক্যাম্পাসে থেকেছি, আনন্দ করেছি, ক্যাম্পাস লাইফটা এনজয় করেছি। হ্যাঁ। আর মানে প্রেম মানুষ যেখানেই করুক, প্রেমটা একটা মানে খুবই অসাধারণ একটা বিষয়। তবে ক্যাম্পাস লাইফে যদি কারো সম্পর্ক হয়ে হয়ে থাকে, তাহলে তারা প্রিভিলেজড, আমি বলবো এটা। তারা তারা একটা দিক থেকে অনেক বড় একটা প্রাপ্তি তাদের। এই সুযোগ হয়তো সবাই পাবে না, সবাইকে করতে হবে এটাও না, এটারও দরকার নাই, বাট তাতে তারা একটা প্লাস পয়েন্ট পেয়ে গেছে হয়তো লাইফে। থ্যাংক ইউ। জি, জি ভাইয়া। আপনাদের যেটা বলবো, নতুন যে প্রেমিক প্রেমিকা, ক্যাম্পাসিয়ান, ইবিয়ান, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তুমি বলো। আসলে বলতে গেলে মৌসুমী আপু এর আগে কিছু কথা বলেছে। আসলে বলতে জি, গেলে আসলে বড় তো, কথাগুলো হয়তো ওরকম ভাবেই উপদেশ হিসেবেই নিবে সবাই, কিন্তু প্রেমটাকে আসলে খুব খারাপ পর্যায়ে না নিয়ে গিয়েও এনজয় করা যায়। ও কুষ্টিয়াতে থাকতো, আমি ঝিনাইদহের মেয়ে। তো ম্যাক্সিমাম দিন হয়েছে আমি হয়তো বই কেনার জন্য কুষ্টিয়াতে গিয়েছি, ও আমাকে ক্যাম্পাস পর্যন্ত আহ বাসে আমার সাথে আসবে, কিন্তু না এসে ও চলে গেছে আমার সাথে ঝিনাইদহে, যে আমাকে নামিয়ে দিয়ে হয়তো এসেছে, কারণ একটা বিষয় ছিল গল্প করা। তো আমি শুধু বলতে চাই যে উম, আহ, প্রেমটা আসলে এই দেখো অবস্থা দেখো। তোমাদের প্রোগ্রাম থেকে আমরা কি শিখেছি জি, দেখো। জি, জি, আমরাও এসব কি করেছো বাবু? হ্যালো। হ্যালো হ্যালো দাও, হ্যালো হ্যালো দাও, হ্যালো হ্যালো দাও, বলো, হ্যালো দাও। আপু, ওকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিন। হুম, আচ্ছা মামনি, একটু কথা তোমার বলি, নাম একটু কি? একটু ওদের সাথে একটু নামটা বলো। নাম বলো। না 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 না, নাম বলবো না। তোমার নাম না 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 ওর না? নাম শানুরত হক শৌকি। গল্প ওর নাম। অর্প। অসাধারণ সুন্দর একটি নাম। গল্প স্টোরি স্টোরি। গল্প গল্প। গল্প। আচ্ছা। হ্যাঁ, জি ভাইয়া, বুঝতে পেরেছি, গল্প। অনেক ইউনিক একটি নাম। ওকে দেখে বুঝতে পারছি অনেক দুষ্টু। আহ, খুব ভালো লাগলো তোমার সাথে চরম পরিচিত চরম। হয়ে। আমরা এর মাঝে মৌসুমী আপু এবং সুমন ভাইয়ের মাঝেও একটি বাবুকে দেখতে পেয়েছি। আমরা তার সাথেও পরিচিত হতে হ্যাঁ, আমি চাই। ভালো বলেছি। আমরা খুবই দুঃখিত ভাইয়া। কোনো সমস্যা নেই ভাইয়া আপু। হ্যালো হ্যালো। বাবা, হ্যালো। বলো। আচ্ছা, আমার ছেলের নাম মাহবির আল শেজাইব। বাহ, কেমন আছো? সুন্দর। কেমন আছো বাবা? বলো, কেমন আছো বাবা? বলো। এখনকার জেনারেশন না, বসে থেকে বাবা মায়ের প্রেমের কথা শুনছে। জি আপু। ওর আমরা ওর যে আবার ওর এবং ইভা আপুকে দেখতে পাচ্ছি। আ- আপনারা কি শুনতে পাচ্ছেন? হালিম ভাই গল্পর এবং কথা ইভা শুনে আপু। মনে হলো আমার একটা কথা, যে আমার একটা ফুপি আছে, ফুপির নাম কবিতা, আর তার দুই টুইন মেয়ের, একজনের নাম গল্প আর একজনের নাম ছড়া। ওয়াও। তা আমার মনে হয় যে বাবা যেহেতু আবৃত্তি করে, সুতরাং হোয়াই নট যে পরবর্তী জেনারেশনের নাম এরকম আসুক না, জি গল্প ছড়া, উপন্যাস, ইনশাআল্লাহ। মনটা খুব খারাপ, প্রবন্ধ কানে প্রবন্ধ। আপু, আমরা একটু হালিম ভাই এবং ইভা আপুর সাথে কথা বলতে হ্যাঁ চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ এটা কি প্লিজ। শুনতে পাচ্ছেন ওনাদের? হালিম ভাই এবং ইভা আপু, আপনারা কি শুনতে পাচ্ছেন?
আবারও সম্ভবত নেটের সমস্যা করছে। মৌসুমী আপুর কাছে যেতে চাই, আবার যদি ক্যাম্পাস ফিরে পেতেন তাহলে কি করতেন? আবার যদি ক্যাম্পাস ফিরে পেতাম, তোমার ভাইয়ের আর আমার খুব শখ ছিল, আমাদের যেহেতু ইয়ে ছিল মানে সূর্যাস্ত আইন আমাদের হলে ওই সময় ছিল, আমি জানি না এখন কি। তো আমাদের ঢুকে যেতে এখনো হতো, আছে সবাই আপু? বলতো যে মুরগির খোপে ঢুকে যেতে হবে, এই সব জি। মুরগি, সবাই বলতো এই মুরগিরা ঢুকে পড়ো এরকম। তো আমার মনে হয় যে আমি তোমার ভাইয়ার হাত ধরে যদি আমরা কোনো একটা, আমাদের খুব ইচ্ছা ছিল যে কোনো একটা মুনলিট নাইটে আমরা যদি আমাদের যে থিয়েটারের যে সিঁড়িটা, ওই সিঁড়িতে বসে বসে চাঁদের আলোটা আমরা উপভোগ করতে পারতাম, এটা আমাদের খুব ইচ্ছা ছিল, কিন্তু আমরা পারিনি। তো রাতে জি আপু, কখনোই আপনারা আমাদের সন্ধ্যার পরে তো বের হতে পারিনি, এটা জি, খুব কিন্তু খুব ইয়ে ছিল। আপনাদের পরবর্তী জেনারেশন এবং আমাদের আগের জেনারেশনরা এটা পেরেছে, আমরা আবার পারছি না। হ্যাঁ, আমাদের ওই ফুল দেওয়ার সময় আমরা রাতের ক্যাম্পাস আমরা দেখেছি, যখন আমাদের 21শে ফেব্রুয়ারিতে ফুল দেবা, 26শে মার্চে আমাদের যখন শহীদ বেদিতে বা স্মৃতিস্তম্ভে যখন ফুল দিতে নিয়ে যেত রাতে হল থেকে, তখন আমরা 12টার পরে ওই আমরা রাতের ক্যাম্পাস দেখেছি। তাছাড়া তো রাতের ক্যাম্পাস ওই রাত্রে 8 যে গাড়ি ঢুকতো কুষ্টিয়া থেকে আসার শহর থেকে, ওই সময় যে জানলা দিয়ে যতটুকু দেখা যেত ততটুকুই রাতের ক্যাম্পাস আমরা দেখতে পেরেছি। এর বাইরে জি জি, রাতের ক্যাম্পাস আসলে আমরা দেখাটা খুব এখনো খুব সেরকমই মিস করি। দিনগুলো ভালো আর আমরা পারি। সবচেয়ে বেশি মিস করি যে আমার খালাদের ডাক, 209 মৌসুমী খালা, এই ডাকটা আমি খুব মিস করি, খুব। আমার খালারা জি যে ডাকতো বাইরে আপনার গেস্ট, এই ডাকটা আমি খুব মিস করি। আমার হলটাকে খুব মিস করি, আমার বিছানাটাকে আমি খুব মিস করি, যে আমার বিছানাতে মনে হতো যেন এত শান্তি এখানে আছে। যেমন ঘুম থেকে উঠলে বিয়ের পরে তোমার ভাইয়া অফিসে যাবে, খাবার রেডি করে দিতে হবে, বাবুর স্কুল, আমার অফিসে যাওয়ার তাড়া, ওই বিছানাটাতে আসলে কোনো তাড়া ছিল না, ঘুমালে আসলে এত একটা এত আবেগের শান্তি জায়গা, পেতাম। খুব খুব অদ্ভুত একটা আবেগের জায়গা। আপনাদের দেখে আমরা এখনই বুঝতে পারি আমরা চলে গেলে আমাদের কেমন লাগবে। আমরা হালিম ভাই ইভা আপুকে দেখতে পাচ্ছি, আহ আপনাদের ভালো শুনতে পাচ্ছি না। ভাই আপু, আপনাদের খুব আস্তে শোনা যাচ্ছে। আপনারা যদি ইয়ারফোন ইউজ করতেন তাহলে মনে হয় আমরা শুনতে পেতাম। হালিম ভাই এবং ইভা আপু, হালিম ভাই এবং ইভা আপু, আপনারা কি শুনতে পাচ্ছেন? আমরা আপনাদের দেখতে পাচ্ছি। আহ আবারও তারা চলে গেছেন। সুমন ভাইয়ের কাছে চলে যেতে চাই। ভাইয়া অনেক ইন্ট্রোভার্ট আমরা বুঝতে পারছি। ক্যাম্পাসের কোনো একটি স্মরণীয় ঘটনা যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি মনে পড়ছে? স্মরণীয় ঘটনা। ভাইয়া শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি। স্মরণীয় ঘটনা হচ্ছে যে মেন স্মরণীয় ঘটনা হচ্ছে মৌসুমীর সাথে পরিচয় হওয়ার রাতটা, ওটা আসলে সবচেয়ে বেশি স্মরণীয় ঘটনা ক্যাম্পাসের। এছাড়া যে বিচ্ছিন্ন যে ঘটনা ঘটছে ওটা রিপিটেডলি অনেক হতো আমাদের ক্যাম্পাসে। তো এটাই আসলে সবচেয়ে প্রিয় এবং হচ্ছে স্মরণীয় ঘটনা, যে রাত্রে মৌসুমীর সাথে আমার পরিচয় হয়েছিল প্রথম। হুম, ওটাই সবচেয়ে স্মরণীয় ঘটনা আর কি। জি, আমরা অনেক গল্প শুনলাম, ছবির মতো গল্প শুনলাম মৌসুমী আপু এবং সুমন ভাইয়ার। সমসাময়িক সমবয়সী প্রেমের গল্প শুনলাম শাম্মু ভাইয়া এবং সোনিয়া আপুর কাছ থেকে। অনেক ভালো লাগলো। আপনাদেরকে আমন্ত্রণ জানাবো ক্যাম্পাসে, আপনাদের ক্যাম্পাস, আপনাদের আসতে মন চায়, আপনারা কেন আসেন না? ব্যস্ততার মাঝে অবশ্যই সুযোগ করে নিতে হবে, সুযোগ করে অবশ্যই আসতে হবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য, এতটা সময় আমাদের সাথে থাকার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই দর্শকদের যারা এতক্ষণ আমাদের শুনছিলেন, এবং তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের আগামীকালও দুটি অনুষ্ঠান আছে, দুটি লাইভ প্রোগ্রাম আছে, অবশ্যই আপনারা শুনবেন, আমাদের সাথে থাকবেন। ভাই আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। শুভরাত্রি। 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 শুভরাত্রি তোমাকে। তুমিও ভালো থাকবে। শুভরাত্রি। এগেইন হ্যাপি শুভরাত্রি ভ্যালেন্টাইন। ভাই, হ্যাঁ, মৌসুমী আপু। মৌসুমী আপু। হ্যাঁ, শুভরাত্রি শাম্মু, শুভরাত্রি। হুম, সোনিয়া, সোনিয়া শুভরাত্রি। হ্যাঁ ভাইয়া, আর ভাইয়া সবাইকে আপনি আমাদের বাসায় ঢাকাতে আমি আছেন? অ্যাড্রেস, হ্যাঁ 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 আমি ভাইয়া ঢাকাতে আসবেন আছি। please। আচ্ছা
আচ্ছা আবার আসলে আমাদের না কে বাসায় কি আসবেন, করছি, ভালো থাকবেন, সুস্থ হ্যাঁ থাকবেন, আমরা দোয়া আসলে করি কে কি সবার জন্য। করছি এটা ভালো না থাকবেন, আমাদের সুস্থ আসলে থাকবেন। বলাও হয়নি, আমার জন্য বা কে শুভকামনা। কোথায় থাকছি এটাও বলা হয়নি শুরুতে। তো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দেব, আমার সকল ইবিয়ান ভাই, আমার শ্রদ্ধেয় সিনিয়র জুনিয়র সকল দেখতে ভাই তো আপু বোনদেরকে কিছুর আমাদের মধ্যে আছি বাড়িতে আপু। বেড়ানোর জন্য আমন্ত্রণ জানালাম। হালিম, ইভা, তোমাদের সাথে ঠিক কথা আছে। হলো না কথা হলো না, তোমরা ভালো থেকো। আমরা সরি আপু, আসলে দুঃখিত, আমরা কানেক্ট পাচ্ছি না, খুব চেষ্টা করছি অনেকক্ষণ ধরে। বাই বাই। খোদা হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ। আমরা অনেকক্ষণ ধরে